আজকের ক্লাসে আমরা এমসিকিউ সঠিক করার গোপন ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা আজকে একটুখানি দেখে নেব যে একটা পরীক্ষাতে 100খানা কোয়েশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে হয়তো 60টা কোয়েশ্চেন আমার আয়ত্তের মধ্যে রয়েছে, বাকি 40টা কোয়েশ্চেন আমি উত্তর জানি না। তো যদি ওই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং না থাকে তাহলে আমরা ওই 40টা কোয়েশ্চেন কি পরীক্ষার হলে ছেড়ে দিয়ে চলে আসব? না, আমরা কেউই সেটা করব না। তো আমি আজকের ক্লাসে আমার অভিজ্ঞতা লব্ধ গোপন কিছু ট্রিক্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়া লগসের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যে এমসিকিউ কিভাবে সঠিক করা যায় তার একটা ট্রিক্স নিয়ে। লেটস টেক এ লুক নাও। আমরা সর্বপ্রথমেই একটা ওএমআর শিট একটুখানি দেখে নেব, যেখানে লেখা রয়েছে যে একটা ওএমআর শিটের রোল নাম্বার, অর্থাৎ ওএমআর শিটটা পূরণ করার শুরুর সময় থেকে একদম লাস্ট কোয়েশ্চেনের আনসার দেওয়া পর্যন্ত আমরা সময়টাকে কিভাবে কাজে লাগাবো, কিংবা আমরা কিভাবে অজানা কোয়েশ্চেনের উত্তর নির্বাচন করব, সেই নিয়ে ইন ডিটেল একটা ডিসকাশন আজকের ক্লাসে করব। ধরো এটা হচ্ছে একটা খাতার পেজ কিংবা একটা ওএমআর শিট। ফার্স্ট যে বক্সটা রয়েছে রোল নাম্বার, নেক্সট হয়তো থাকবে একটা বক্স যেখানে থাকবে ক্যান্ডিডেটস আইডি নাম্বার, নেক্সট হয়তো থাকবে জেন্ডার, তারপর হয়তো থাকবে কাস্ট, এরকম করে বুকলেট সিরিজ অমুক তসুক করে অনেক রকমের আমাদেরকে বক্স পূরণ করতে হয়। তো আমরা একটা রোল নাম্বার এখানে আনুমানিক একটা নিয়েছি, তো সেটাকে আমরা শুরু থেকে কিভাবে পূরণ করব। ধরো আমার ওই পরীক্ষার রোল নাম্বার হচ্ছে 22, 31, 59, 144। আমি প্রথমেই উপরের যে ঘরটা থাকবে এই ঘরে লিখে ফেলবো সুন্দর করে। কি লিখব? এই ঘরটাতে আগে আমাদেরকে রোল নাম্বারটাকে ডিজিটটাকে আমরা পুট করতে হবে আমাদের। 22, 31, 59, 144। ধরো এটা হচ্ছে আমার একটা পরীক্ষার রোল নাম্বার। আমরা এটা লেখার পরে আমরা সরাসরি চলে আসব এখানে যে এই দুইটা আমাকে পূরণ করতে হবে। তার মানে আমরা এখানে হালকা করে একটুখানি মার্কিং করে চলে যাব। নেক্সট আবার 2, নেক্সট আছে 3, এরকম মার্কিং করে নেব। নেক্সট হচ্ছে 1, নেক্সট হচ্ছে 5, নেক্সট হচ্ছে 9, নেক্সট হচ্ছে 1, নেক্সট হচ্ছে 4, অ্যান্ড ফাইনালি হচ্ছে 4। আমরা দেখে নিলাম যে আমাদের এই জায়গাগুলোকে মার্কিং করতে হবে। তো এটা আমরা সম্পূর্ণ করার পরে আমরা এবার সুন্দর করে প্রত্যেকটা ঘরকে ডার্কেনিং করব। সুন্দর করে আমরা ডার্কেনিং করব, কোথাও যেন না ফাঁকা থাকে, কোনো অর্ধচন্দ্রাকৃতি যেন না হয়। নেক্সট আমরা আর দেখবো না কি আছে উপরে, আমরা তো মার্কিং করে নিয়েছি অলরেডি। এটা নেক্সট আমরা এরকম মার্কিং করব। নেক্সট আমরা একদম সুন্দর করে একদম বাইর থেকে আগে ভেতরের দিকে নিয়ে আসব। ব্যাস। নেক্সট আমরা চলে আসব সরাসরি 3-এর ঘরে, এই চলে আসব 1-এর ঘরে চলে যাব। এই করে আমরা সবগুলোকে মার্কিং করে নেব। এই চলে আসবো এরকম করে, কোথাও যেন না ফাঁকা থাকে। আমি টাইমের জন্য একটু তাড়াতাড়ি করে করছি, হয়তো একটুখানি ফাঁকা থেকে যেতে পারে। তোমরা আবার পরীক্ষার খাতায় এমনটা করবে না। এই করে আমরা পুরোটা কমপ্লিট করে নেব। এইভাবে প্রত্যেকটা বক্স আমরা আগে একটুখানি মার্কিং করে নেব,
তারপরে আমরা সুন্দর করে ডার্কেনিং করব। কারণ আমি এটা কেন করতে বলছি, যদি প্রথম থেকেই তোমরা প্রত্যেকটা মানে ডিজিটকে মার্কিং করতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, একটার ঘাড়ে আরেকটা চেপে যেতে পারে। আমি দেখে নিয়েছি আগে 2, তো 2, তারপরে 2, তারপরে 2 এর ঘরে, তারপরে 3, 3 এর ঘরে 1, আমরা 1 এর ঘরে চলে এসেছি। এইরকম করে প্রত্যেকটা বক্সকে আমরা ফিল আপ করে নেব। ফিল আপ করে আমরা চুপচাপ বসে থাকব। আমাদের বুকলেট সিরিজের যে কোয়েশ্চেন আসবে তারপরে আমরা সেই কোয়েশ্চেনটা দেখে কোন সিরিজের কোয়েশ্চেন আমি পেয়েছি সেই ঘরটা খালি ফাঁকা রেখে আমরা বাকিটা করে চুপচাপ বসে থাকব। এবার ধরো পেয়েছি আমি এ সিরিজের কোয়েশ্চেন, সেখানে লেখা থাকবে ABCD, তাহলে আমরা এটাতে ডার্কেনিং করব, দিয়ে চুপচাপ বসে থাকব। এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে ওএমআর সিটের কোনো জায়গায় আমাদের পূরণ করতে বাকি থেকে গেল কি না আরও একবার রিচেক করে নেব। নেক্সট টাইম যখন ইনভিজিলেটর আসবেন তিনি একবার রিচেক করবেন, তো তার আগে ফাইনাল রিচেকটা আমি করে নেব। এবার সরাসরি আমরা কোয়েশ্চেন পেপারে চলে আসব। আমাদের ওএমআর সিট ফিল আপ করা কমপ্লিট, আমরা এবার চলে আসব কোয়েশ্চেন পেপারে। কোয়েশ্চেন পেপারে এসে আমরা 1 থেকে 100 পর্যন্ত যে কটা কোয়েশ্চেন্স রয়েছে সেই কোয়েশ্চেন্সগুলোকে আমরা সুন্দর করে পড়ে যাব। এবার ধরো 1 কোয়েশ্চেনে কোনো একটা কোয়েশ্চেন রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, এরকম করে 4টা হয়তো অপশান দেওয়া রয়েছে। সেই 4টা অপশানের মধ্যে আমি হয়তো পণ্ডিত জওহরলাল নেহেরুর নামের কাছে হালকা করে পেন দিয়ে এরকম করে একটুখানি দাগ কেটে রাখবো। নেক্সট আবার 1 কোয়েশ্চেন গেল, হয়তো 2 কোয়েশ্চেনটা আমি পারলাম না, 3 কোয়েশ্চেনে আমার মনে হচ্ছে যে না এই উত্তরটা আমি সঠিক জানি, সেই কোয়েশ্চেনের অপশানের কাছে আমি আরেকটু দাগ কেটে রেখে দিলাম। এই রকম করে করে আমরা পুরো 100খানা কোয়েশ্চেন 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা প্রথমবার একটা রিভিউ করে নেব। এবার এটা করতে গিয়ে আমরা দেখলাম যে মোটামুটি 60-65খানা কোয়েশ্চেন আমি সঠিক জানি উত্তর, এবং সেই উত্তরগুলোকে আমি মার্কিং করে নিয়েছি। এই প্রথম যে রাউন্ডটা দেখার পরে আমরা কি করব, আমরা এবার চলে আসব কোথায়, ওএমআর সিটে আবারও চলে আসব। ওএমআর সিটে চলে এসে 1 দাগের যে ধরো আমার উত্তর হয়েছে 1 দাগের ডি কি 1 দাগের এ, যেটাই উত্তর হোক না কেন সেই 1 দাগের এতে এই ওএমআর ফিল আপ করার মতো করে আবার আমরা হালকা করে মানে একটুখানি এরকম করে রেখে দিয়ে চলে যাব। ঠিক আছে, এই করে আমরা ঠিক যে 60-65টা কোয়েশ্চেনকে আমি মানে কোয়েশ্চেনে মার্কিং করেছি যে এই উত্তরগুলো আমি জানি, সেগুলোর কোয়েশ্চেন নাম্বার দেখে ওএমআর সিটে আমরা ছোট ছোট করে এরকম দিয়ে বেরিয়ে যাব। ব্যাস, সেখানে এক্সট্রা কোনো কাগজ থাকবে না। তো ওএমআর সিট অত্যন্ত পাতলা হয় তোমরা জানো। সেই ওএমআর সিটটাকে এবার আমি কোয়েশ্চেনের উপর রেখে মানে কোয়েশ্চেনটাকে নিচে রেখে তার উপর ওএমআর সিটটা রেখে আমি মার্কিং করে নিয়েছি। এবার আমি উত্তরগুলো জাজ করে নিয়েছি। এবার আমি উত্তরগুলোকে ভালো করে ডার্কেনিং করব, সুন্দর করে এরকম সুন্দর করে ডার্কেনিং আমি করে নিলাম। তার মানে আমার 15 থেকে 20 মিনিটের মধ্যে 60টা কোয়েশ্চেন মার্কিং করা শেষ। এবার আমাদেরকে যেটা করতে হবে যে 30-35টা কিংবা 40টা কোয়েশ্চেন আমাদের অজানা কিংবা তার উত্তর আমাদের অজানা, তো সেগুলোর উত্তর আমি কিভাবে করব সেটাই হচ্ছে এখন ম্যাটার। তো আমরা পরীক্ষা দিতে গিয়ে লক্ষ্য করে দেখেছি যে বেশিরভাগ কোয়েশ্চেনের উত্তর এ অথবা বি এই অপশানে থাকে। আমরা এই এ অথবা বি এই অপশান আমরা জানি থাকবে। আমরা যেই 60টা কোয়েশ্চেন করলাম সঠিক যেটা করলাম আর কি, তো এই 60টা কোয়েশ্চেনের মধ্যে উত্তর করতে গিয়ে আমাদের একটা আইডিয়া চলে আসবে যে আনসারগুলো বেশিরভাগ কোন অপশানে রয়েছে। আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে অপশান এ নিয়েছে না অপশান বি নিয়েছে, বা কোয়েশ্চেনটা অপশানের এ ধরে উত্তর করেছে না বি ধরে উত্তর করেছে না সি ধরে উত্তর করেছে নাকি ডি ধরে উত্তর করা হয়েছে।
আমাদের একটা আইডিয়া আমরা পেয়ে যাব পরীক্ষার হলে এই 60খানা কোয়েশ্চেনের উত্তর করার পরে। নেক্সট আমরা চলে আসব যে যে 40% কোয়েশ্চেন আমাদের এখন করতে হবে, যেটাই হচ্ছে যার জন্য মূলত এই ট্রিক্স। তো সেই 40% কোয়েশ্চেন আমাদেরকে যে পদ্ধতির দ্বারা কমপ্লিট করে আসতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে দেখে নিতে হবে একটুখানি যে 60টা কোয়েশ্চেনের উত্তর আমরা সঠিকভাবে মার্কিং করলাম আর কি। তো তার মধ্যে আমরা দেখলাম যে এতে আনসার রয়েছে এবং সেইভাবেই আনসার সেট করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এ ধরেই বাকি কোয়েশ্চেনগুলোকে এগোতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকমটা আবার বি ধরেও হতে পারে, তো আমরা সেটা পরীক্ষার হলে বুঝতে পারবো। তো নেক্সট আমরা কি করব যে আমাদের হাতে আর রয়েছে কি সি এবং ডি। এই সি এবং ডির মধ্যে কি তাহলে কোনো আনসার হবে না? এটা কি হতে পারে? সম্ভব নয়। সি মোটামুটি 30% থাকে, আর বাদ বাকি হচ্ছে 20% ডি থাকে, বাদ বাকি 50% এ এবং বি আনসার ধরেই মোটামুটি উত্তরগুলোকে সেট করা হয়। তো আমরা দেখলাম যে ধরো আমরা 1-এর দাগের পেয়েছি এ, 2-এর দাগে পেয়েছি উত্তর হয়তো পারছি না, 3-এর দাগে আমরা হয়তো পেয়েছি বি আনসার পেয়েছি, 4-এর দাগে হয়তো আমরা উত্তরটা হয়তো এ আনসার পাচ্ছি, 5-এর দাগের উত্তর আমরা পারছি না, হয়তো 6-এর দাগের উত্তরটা আমরা এ পেয়েছি। তো আমরা কি করব তাহলে? 1-এর দাগ এ হয়ে গেছে, 2-এর দাগ আমরা তাহলে পারিনি, 3-এর দাগে আমাদের কোয়েশ্চেন উত্তর বি হয়েছে, তাহলে আমরা 2-এর দাগটাকে সি হিসাবে নেব। নেক্সট আমরা 4-এর দাগে চলে আসব যে যেহেতু আমরা 4-এর দাগের কোয়েশ্চেনের আনসার পারিনি, 4-এর দাগটা আমরা এ করব। 5-এর দাগটা আমরা যেহেতু এটাও পারিনি, তো সেটা আমরা যেহেতু ডি একটাও হয়নি, তো আমরা এখানে ডি নেব। 6-এর দাগে আমরা উত্তর পেরেছিলাম, তো আমরা এ উত্তর করেছিলাম। তো এই রকম করে আমাদেরকে দেখে নিতে হবে যে সি অনেকগুলো কোয়েশ্চেনে আসছে না আনসার, তার মানে ওখানে আমরা সি দাগ দেব। আবার হয়তো অনেকগুলো কোয়েশ্চেনে আসছে না, সেখানে আমরা ডি দাগ দেব। আর সাধারণত ডি যে অপশানগুলোতে উত্তর হয় আর কি, সেটা হচ্ছে নান অফ দিজ অর নান অফ দ্য অ্যাবাভ, অথবা উপরের কোনোটিই নয়, কিংবা অল অফ দ্য অ্যাবাভ, বা উপরের সবকটি, এই রকম করে ডির আনসারগুলো সেট করা হয়। তো এগুলো খুব 20%, মানে 100টার কোয়েশ্চেনের মধ্যে হয়তো 20-15টা হয়তো ডি হয়, 30% বলেছিলাম যে সি হয়, বাদ বাকি 50% এ এবং বির মধ্যে আনসার থাকে। এবার হয় কি যে কখনো কখনো আমরা যেই ট্রিক্স মেনে করছি আমাদেরকে ঠকানোর জন্য কখনো কখনো পরপর এ, পরপর বি, পরপর সি, বা পরপর 3টে কোয়েশ্চেন কি 4টে কোয়েশ্চেন ডি এরকম থাকে। তো এগুলো কিন্তু আমাদেরকে পরীক্ষা হলে বসেই ডিসিশান নিতে হবে যে আমরা কোন অপশানটাকে চুজ করব, বা কোন দুটোর মধ্যে আমাদেরকে সবথেকে বেশি কারেক্ট বলে মনে হচ্ছে কোন অপশানটাকে, সেরকম করে আমরা পরীক্ষা হলেই অন স্পট আমাদেরকে এই ডিসিশানটা নিতে হবে। আমরা আগে থেকে এটার কোনো মানে ট্রিক্স আমরা বলতে পারবো না বা কাজে লাগাতে পারবো না। এইভাবে আমরা মোটামুটি এটা কমপ্লিট করার চেষ্টা করব। তো এটা হচ্ছে যদি পরীক্ষায় নেগেটিভ মার্কিং না থাকে। এবার যদি নেগেটিভ মার্কিং থাকে পরীক্ষায়, তাহলে আমাদের এই ট্রিক্স আমাদেরকে আরও সন্তর্পণে ইউজ করতে হবে। কারণ কি, যদি 0.5 করে মার্কস কেটে যায় পার কোয়েশ্চেনের জন্যে, তো তাহলে আমাদের যা মার্কস পাবো তার উত্তর করতে গিয়ে আবার সব মাইনাস হয়ে যাবে। তো আমরা এটা মানে খুব সন্তর্পণে আমরা ইউজ করবো এই ট্রিক্স। তুই একই রকম যদি 60টা কোয়েশ্চেন পারি, তার মধ্যে 40টা না পারি, তাহলে আমাদেরকে সেখানে আরেকটু ভালো করে মার্কিং করে নিতে হবে যে ওই 40টা কোয়েশ্চেনের মধ্যে কোন 20টা কোয়েশ্চেন আমি একটু হলেও আমার ধারণা রয়েছে যে আমি এর উত্তরটা পারবো, সেই 20টা কোয়েশ্চেনকে আমাদের টার্গেট করতে হবে। বাদ বাকি 20টা কোয়েশ্চেন আমরা ছেড়ে দিয়েই চলে আসব। না হলে আমাদের মানে যদি ভুলের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে ধরো 50 পেয়েছি, সেখান থেকে আরও 20 হয়তো কেটে যাবে, আমরা লাস্ট হয়তো 30-এ এসে আমাদের স্কোর দাঁড়াবে। তেমনটা যেন না হয়। আমরা 60টা কোয়েশ্চেন করেছি, তার মধ্যে বাকি রয়েছে 40টা কোয়েশ্চেন। সেই 40টা কোয়েশ্চেনের মধ্যে যে
20টা কোয়েশ্চেন মোটামুটি দুটোর মধ্যে আনসার আমার চলে আসছে, যে এ বা বি, সি বা ডি, এ বা ডি বা সি বা বি, এরকম একটা কনফিউশন তৈরি হবে। সেই কোয়েশ্চেনগুলোকে আমরা মোটামুটি ডেড শিওর হয়ে আমরা মানে টাচ করার চেষ্টা করব, না হলে করব না। এরকম করে যে কোয়েশ্চেনের উত্তর আমার কাছে একদম অজানা, কিংবা যে কোয়েশ্চেন আমার কাছে একদম অজানা, সেই কোয়েশ্চেনের উত্তর মানে নেগেটিভ মার্কিং যদি পরীক্ষায় থাকে, তাহলে না করাই সব থেকে বেটার। কারণ এতে আমাদের খুব মানে আসল মার্কস থেকে আমাদের মার্কস কেটে যাবে। তো আমরা এই কাজ করব না। এবং তোমরা অবশ্যই কোনো চিটিংয়ের সাহায্য নেবে না, কারণ কোনো পরীক্ষাতে উচিত নয় চিটিং করার। কারণ আমরা জানি যে আমাদের ক্যান্ডিডেটশিওর আমাদের চলে যাবে, বা আমাদের সেই খাতা দেখা হবে না। কখনোই চুরি করার চেষ্টা করবে না, নোট করার চেষ্টা করবে না পরীক্ষার খাতায়। কোনোভাবে কোনো রকম অসৎ অবলম্বন বা উপায় অবলম্বন করবে না। যতটা পারছো নিজের বুদ্ধিতে করো, কাউকে ডিস্টার্ব করতে যেও না, বা দেখবে যে তোমাকেও যেন না কেউ ডিস্টার্ব করে, সেটাও লক্ষ্য মানে আমাকে রাখতে হবে পরীক্ষার হলে। এবং পরীক্ষার হলে ঢোকার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে তোমরা জল একটু খাওয়া কমিয়ে দেবে। কারণ পরীক্ষার হলে ঢুকে তারপরে সেখান থেকে আবার বাইরে যাওয়ার জন্য আমাদেরকে টাইম বের করতে আমরা পারবো না। জলটা একটু কম খাবে। আর পরীক্ষার হলে ঢোকার 1-2 ঘন্টা আগে হালকা খাবারটা খাওয়ার চেষ্টা করবে। মানে যদি পেট ভর্তি করে খেয়ে নাও, তাহলে কিন্তু ঘুম পেয়ে যাবে পরীক্ষার হলে। তো সে কারণে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে যাতে মানে আমরা ঠিক থাকতে পারি, পরীক্ষার হলে অসুস্থ না হয়ে পড়ি। এই জিনিসগুলো একটুখানি লক্ষ্য রাখবে। আর বড় কথা হচ্ছে, এই যে ট্রিক্সটা আমি বললাম, এই ট্রিক্সটা সবসময় 100% নাও খাটতে পারে। তো এর জন্য আবার তোমরা আমাকে গালাগালি করবে না কমেন্টে, যে এই তো দেখলাম, এইভাবে তো করলাম, পরীক্ষায় তো পাস করতে পারলাম না, আর তাহলে আপনি যে বলছিলেন তাহলে এটা কি করে সম্ভব। দেখো, সমস্ত কিছুর কোনো জেনুইন ট্রিক্স হয় না। তো মোটামুটি এটা একটা অভিজ্ঞতা লব্ধ একটা ব্যাপার, আমি তোমাকে প্রথমেই বলেছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলেছি, এইভাবে করলে হয়তো কিছু কোয়েশ্চেনের আনসার আমরা ঠিক করে দিয়ে আসতে পারবো, ছেড়ে দিয়ে আসার থেকে। তো এটা তোমরা একটুখানি মাথায় রাখবে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই ট্রিক্স ইউজ করে হয়তো খুব বেশি হলে পাস করা যায়, কিন্তু পরীক্ষার খাতায় বা পরীক্ষায় র্যাঙ্ক করা যায় না। বা র্যাঙ্ক করতে হলে আমাদেরকে খুব ভালো করে পড়াশুনো করে পরীক্ষায় বসতে হবে। তোমাদের পরীক্ষার প্রিপারেশান অবশ্যই নেওয়া প্রয়োজন। পরীক্ষার প্রিপারেশান সিলেবাস ওয়াইজ তোমরা প্রিপারেশান যদি নিয়ে থাকো, তাহলে পরীক্ষায় আর কোনো সন্দেহের প্রশ্ন উঠবে না। অবশ্যই তোমাদেরকে একটুখানি চেকে থাকতে হবে পরীক্ষার আগে, কারণ আমাদের যদি শরীর খারাপ হয়ে যায়, তাহলে আমরা পরীক্ষার খাতায় নিজেকে 100% দিতে পারবো না। আমরা নিজে যদি ঠিক না থাকি, শরীর যদি ঠিক না থাকে, তাহলে আমাদের মন ভালো থাকবে না। মন ভালো না থাকলে আমরা ঠিকঠাক পরীক্ষায় 100% কনসেন্ট্রেট করতে পারবো না। সে কারণে আমাদের 15 দিন 1 মাস আগে থেকে চেকে থাকতে হবে। একটা রুটিন ওয়াইজ লাইফ লিড করতে হবে। পড়াশুনো বাদে আমাদেরকে সেরকম বেশি কোনো বন্ধুবান্ধব সংসর্গে যাওয়া যাবে না, বেশি কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা যাবে না। পড়াশুনো এবং প্র্যাকটিস নিয়ে আমাদের থাকতে হবে। এই জিনিসগুলো একটুখানি আমাদেরকে বজায় রাখতে হবে। বা পরীক্ষার আগে বেশি রাত জাগা চলবে না। পরীক্ষার আগের রাত্রিটা তোমরা একটু ভালো করে ঘুমোবে, যাতে মাইন্ডটা খুব পরিষ্কার থাকে। যদি ঘুম না হয়, যদি ঘুম মানে পরিশ্রমে থাকো বা পরিশ্রান্ত থাকো, তাহলে পরীক্ষার হলে ক্লান্তি বোধ করবে। তাতে করে তোমার উত্তর লিখতে গেলে অসুবিধা হবে, পেন বেঁকে যাবে, একটা ক্লান্তি চলে আসবে, ঘাটাঘাটি হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এগুলো নিয়ে। আর পরীক্ষার হলে ঢোকার আগে আমাদেরকে অবশ্যই মনটাকে অত্যন্ত শান্ত রাখতে হবে। কোনো উত্তেজিত কথা বলা, চিৎকার করা, কোনো র্যাশ ড্রাইভিং করা, এ করা সে করা, এগুলো করে পরীক্ষার হলে গেলে যে একটা খানিকটা যে মনের মধ্যে একটা ভয় ভয় ভাব চলে আসবে,
পরীক্ষার হলে গিয়ে সঙ্গে সঙ্গে তুমি কনসেন্ট্রেট করতে পারবে না, তোমার জন্য তো আর এক্সট্রা টাইম থাকবে না। তো সে কারণে পরীক্ষা দেওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই একটা রুটিন লাইফ লিড করতে হবে এবং আমাদের সেই রুটিন মাফিক আমাদেরকে চলতে হবে। খুব বেশি ভুরি ভোজ খাওয়া, জাঙ্ক ফুড এসে বাইরের খাওয়াটা চলবে না। একদম মানে সহজ পাচ্য খাবার আমাদেরকে ইনটেক করতে হবে। প্রয়োজনে কারো যদি শরীর অসুস্থ থাকে পকেটে করে একটু ওষুধ নিয়ে যেতে পারো, যে মানে রোগ তার তেমন ওষুধ ডাক্তারবাবু যেটা বলে দেবেন সেই মতো করে ওষুধ রাখতে পারো। কারণ হয়তো পরীক্ষার হল যেখানে পড়েছে সেখানে হয়তো তোমার শরীরটা খুব খারাপ করছে, তো তুমি সেখানে কাছাকাছি কোনো ডাক্তারও পাবে না, ওষুধও পাবে না, সময়ও পাবে না। তো সেই ওষুধ যদি পকেটে করে বা ব্যাগে করে নিয়ে যাওয়া যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটা ইনটেক করতে পারবো এবং লাস্ট চেষ্টা আমরা করতে পারবো পরীক্ষাটাকে ভালো করে দেওয়ার। আমরা পরীক্ষার মানে হলে যাওয়ার আগে অত্যাধিক আগে থেকে বেরিয়ে যাবে না, সেখানে দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে পড়বে, আবার খুব দেরি করে যাবে না, তখন আবার পরীক্ষা হল ঢোকার রিপোর্টিং টাইমের পরে ঢুকলে গেট বন্ধ হয়ে যাবে, তখন আবার ঢুকতে পারবে না, সমস্যা হবে। মোটামুটি কাছাকাছি থাকার চেষ্টা করবে, রেস্টে থাকার চেষ্টা করবে, নিজের মনকে সংযত রাখতে হবে। তবেই তোমরা একটা পরীক্ষা হলে গিয়ে সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাপ্লাই করতে পারবে, না হলে সময় লেগে যাবে নিজেকে অ্যাপ্লাই করতে পরীক্ষার খাতায়। তো মোটামুটি আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদের কাছ থেকে এটা শেয়ার করলাম। এই ট্রিক্স সবসময় 100% খাটে না কিংবা জেনুইন নয়, বা এটা কোনো অথেন্টিক ওয়ে নয় পরীক্ষাতে পাস করার কিংবা চাকরির পরীক্ষায় পাস করে চাকরি পাওয়ার কোনো অথেন্টিক এটা কোনো মেথডও নয়। জাস্ট আমি প্রাথমিক যে ভীতি সেই ভীতিটাকে দূর করবার জন্যে কিংবা সেই যে একটা নার্ভাসনেস থাকে সেটাকে দূর করবার জন্যে আমি এই ট্রিক্সগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভালো থেকো, পরীক্ষা ভালো করে অবশ্যই দাও এবং র্যাঙ্ক করো, আর এটাই সবাই আশা করে এবং এটাই সবাই চায়। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা কোন বিষয়ে আরও টপিক পেতে চাও সেটা নিয়ে কমেন্ট করবে। আর আমি এই সমস্ত টুকরো টাকরা মানে ব্যাপারগুলো নিয়ে মোটিভেশনাল থটস নিয়ে আমি আগামী দিনে আরও করে আসব। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।